ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মিত্র আ স্টোরি রিডার। কেমন আছো তোমরা সবাই? আবার আমি চলে এসেছি তোমাদের সামনে, মানে আবার একটা ভূতের গল্প নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আর আমি দেশীয় ভূত না, একটু দেশের বাইরে যাই। অনেক দিন যাওয়া হয় না, সেই লাই রোনার পর আর কি তোমাদের সেই বিদেশি ভূতের গল্প বলেছি, মনে তো হয় না। তো আজকে তোমাদের একটি বিদেশি ভূতের গল্প বলবো। যে ভূতটি সেটা হলো আমাদের সাউথ আমেরিকার একটি ভূত। তার নাম হলো এল সিলবন। নামটা হয়তো তোমাদের অনেক জানা। তো এই এল সিলবনের খপ্পরেই একটি ছেলে পড়েছে। তো সেই গল্পটা শেয়ার করেছে তার ফ্রেন্ডদের, আর সেরকমই একটা ফ্রেন্ডের থেকে আমার কাছে গল্পটা এসছে। আর যেই আমার কাছে গল্পটা এসছে আমি তোমাদের সামনে বলার জন্য চলে এসছি। তো শোনো, গল্পটা খুব ইন্টারেস্টিং। এই ঘটনাটা, এই ইন্ডিয়ারই একটা ছেলে, যেহেতু এখন তো অনেকেই আমরা বাইরে কাজ করতে বিদেশে যেতে হয়, তো সে গেছিল সাউথ আমেরিকার চিলি বলে যে দেশটা আছে সেখানে, ঠিক আছে। এবার যেরকম হয়, ওখানে গিয়ে তার বন্ধু হয়েছে, মানে ওখানকার দেশীয় যে ছেলে, মানে চিলি দেশের যে ছেলেরা মেয়েরা, তাদের সাথে বিভিন্ন আলাপ হয়েছে। আরও দেশের যে লোকজন আছে তাদের সাথে আলাপ হয়েছে, খুব ভালো যাচ্ছে, তার কাজেও উন্নতি হয়েছে। তো সে যখন গেছে তার অনেক দিন পরে সে একটা বেশ বড় ছুটি পায়, ওই ক্রিসমাসের আগে পরে একটা ছুটি পেয়েছিল সে। তো এখন কি, তো তার মনে হলো যে প্রতিবার তো আমি দেশে যাই ওই ছুটিটাতে, কিন্তু সেবার সে ভাবলো কি যে না, এবার আর আমি যাব না দেশে, তো এখানকারই কোনো জায়গায় ঘুরতে যাই। তো সেই কথাটি, সেই তার মনের কথাটি সে চিলির যে বন্ধুটি ছিল তাকে গিয়ে বলে। তো ওই যে ছেলেটি ছিল ডেনিস, সে তাকে যখন গিয়ে এই ছেলেটি বলে, মানে আমাদের যে দেশীয় ছেলেটি, ওর নাম আমরা ধরে নিচ্ছি বিকাশ। তো এই বিকাশ বলে যে ছেলেটি ছিল, সে যখন ডেনিসকে তার মনের ইচ্ছা বলে যে সে আর এবছর ছুটিতে ইন্ডিয়া যেতে চাইছে না, এখানেই কোথাও ঘুরতে চাইছে, তখন ওই ডেনিস বলে যে ছেলেটি ছিল সে বললো, তুই আমাদের গ্রামে আসতে পারিস। আমাদের গ্রামটা একটা আইল্যান্ডের মতন গ্রাম, প্রচুর গ্রিনারি, ক্ষেত আছে, খামার আছে, তোর মনে হয় খুব ভালো লাগবে। তো সে তো মানে খুব উৎসাহিত হয়ে পড়ে। সে এখানকার মানে ইন্ডিয়ার গ্রাম দেখেছে, এখানকার কালচারগুলো জানে। তো ওখানে গিয়ে কোনো মানে ওরা তো থাকতো মেনলি সিটিতে না, তো সিটির থেকে বাইরে গিয়ে কোনো গ্রামের দিকে যাবে ওর খুবই ভালো লেগেছে। ও অফারটাকে একদম ক্যাপচার করে নেয়। তো একদিন এরকম সুন্দর সকালে ডেনিস আর বিকাশ দুজনে মিলে যায়, বেরিয়ে পড়ে। ওরা যেই জায়গাটা যাচ্ছিল সেই জায়গাটার নাম হলো লস লাগোস। আমি একটু লিখে রেখেছি নামগুলো, একটু অন্য ধরনের নাম তো মনে রাখতে একটু অসুবিধা হয়। তো লস লাগোস, এবার লস লাগোস যে জায়গাটা বেশ বড় জায়গা, বেশ অনেকটা এরিয়া নিয়ে। এবার লস লাগোসের মানেই হলো দ্য প্লেস অফ লেকস, ঠিক আছে। তো ও যখন যাচ্ছে তো দেখছে যে চারদিকে মানে সুন্দর ক্ষেত হয়ে আছে, যেমনি আমাদের এখানে দেখা যায় ইন্ডিয়ার দিকে। গ্রামের দিকে গেলে আমরা দেখি না সুন্দর, ওখানে যেহেতু পপুলেশনটা অনেক কম, তো ফাঁকা ফাঁকা, আরও বেশি ফাঁকা, সুন্দর ক্ষেত হয়েছে। আর অনেক মানে যেতে যেতেই ও বুঝতে পারছে যে এখানে জলা যে ভূমিগুলো না একটু বেশি, আর এরকম জলাভূমির কাছে ছোট ছোট গ্রাম, গ্রামের মধ্যে আবার গ্রামের যে বাড়িগুলো সেগুলো বেশ দূরে দূরে, আর প্রতিটা বাড়িতেই না খামার আছে, মানে মুরগি, তারপরে ছাগল, ভেড়া, গরু, এইসব ওরা পোষে আর কি। ওর দেখে তো মানে খুবই ভালো লাগছে চারদিকটা। তো গিয়ে পৌঁছয় ওই ছেলেটির দাদুর বাড়িতে। তো এবার দাদুর বাড়িতে ওরা যখন আসে, যেমনি খুব আচ্ছা অন্য দেশের এসছে, ওরা খুবই আপ্যায়ন করে, ওরও খুব ভাল লাগে ওখানকার লোকেদের সাথে কথাবার্তা বলে। তারপরে ওরা এমনি খেতে বসছে দুপুরবেলা। তখন ওই ওর যে দাদু, সে ইংলিশ জানতো। তো উনি মানে পড়াশোনা উনি বাইরেই করেছেন, কিন্তু পরে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ওরা ওখানে এসে ওখানে ক্ষেত খামারি করে। ওর বাবাও যেমনি বাইরেই চাকরি করতো, এবার সময় মতন ওর দাদুর ওখানে আসে, তো ও যেমনি এসছে।
তো এমনি গল্প করতে করতে ওই যে ছেলেটা ডেনিস সে বলে যে জানো তো আমার দাদুরা 2 ভাই ছিল, এই 2 ভাই মিলে এই পুরো ক্ষেত মানে এদের যে বাড়িটা পুরোটা করেছে, এরা ক্ষেতটাকে দেখতো, মানে গল্প করে নিজের পরিবারের ব্যাপারে। তো এবার এদিকে বিকাশ ভাবে যে আচ্ছা, কিন্তু 2 ভাই বলছে যে আর একজন ভাই ছিল তিনি বিয়ে ফিয়ে করেননি, এনারই আর কি জেনারেশন এগিয়েছে ওই ডেনিসের দাদুর। তখন উনি বলে তো আচ্ছা, তো ওই ছোট দাদু যে ছিল সে কোথায় গেছে, মানে সে কি মারা গেছে? তখন ওদের মুখটা না খুব দুঃখ হয়ে যায়। তখন ওর দাদু বলে যে হ্যাঁ, ও অনেক ইয়াং এজেই মারা গেছে, বলে উনি একটু মানে যেরকম হয় একটু দুঃখ পেয়ে এগিয়ে যায়। তখন এবার বিকাশের ইয়াং এজ ও একটু জিজ্ঞেস করছে যে কেন, কিভাবে মারা গেছে। তখন এবার ডেনিস বলে আসলে ওনারা যেটা বলে, মানে দাদু যেই গল্পটা আমাদের পরিবারে আছে সেটা আমি ঠিক বিশ্বাস করি না, কিন্তু দাদুরা এটাই বিশ্বাস করে, খুবই অদ্ভুত। তো এবার বিকাশের একটা খুব ইন্টারেস্ট জেগেছে, তো ও বলে যে কি হয়েছে বলো বলো। তখন বলছে যে আমার দাদু বলে যে এখানে যখন এরকম যখন ভরা আর কি, মানে খেতে একদম ফসল পুরো পেকে গেছে, ওই সময় নাকি ওরা টহল দেয়, মানে যে যার ফসল যাতে চুরি না হয়ে যায় কি কোনো জন্তু জানোয়ার নষ্ট না করে, তো রাত্রিবেলা নাকি এরকমভাবে ওরা টহল দেয়। তো ওরকম ছোট দাদু যে ছিল সেও নাকি টহল দিচ্ছিল। তারপরে সকালবেলা অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে যখন ওরা আসেনি, তো গ্রামের লোকেদের বড় দাদু ওর পরিবারের লোকজন বলে, তো ওরা যখন যায় তো গিয়ে দেখে যে ওই দাদুটা নাকি যেখানে পড়ে রয়েছে ওনার গা থেকে পুরো মাংস খুবলে খুবলে ওঠানো, এমনকি হাড়গুলোও না টুকরো টুকরো হয়ে পড়ে আছে। তো সেটা দেখে তো সবাই খুব মানে অবাক হয়ে যায়। আর ওখানকার যে আরও যে বয়স্ক লোকেরা তখনকার দিনে ছিল তারা বলে যে এটা হলো এল সিলবনের কাজ। তখন বলছে এল সিলবন ওটা কি হয়? বলে আছে একটা এখানকার আরবান লিজেন্ড, কিন্তু আমি তো বিশ্বাস করি না, আমার মনে হয় কোনো শিয়াল ফিয়াল হয়তো এই কাণ্ড করে থাকবে। তখন বলছে যে বল না এল সিলবন কী হয়, এল সিলবন কী হয়? বলে ঠিক আছে বলবো, এখন ছাড়, এখন এইসব দুঃখের কথা, চল চোখে আমি অন্য জায়গা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। তো এবার ওরা বিকেলবেলা বেরিয়েছে, ক্ষেত খামার দেখছে, ওর তো খুব ভালো লাগছে, খাওয়া দাওয়াও বেশ ভালোই হয়েছে। তো কিছুক্ষণ পরে যখন ঠান্ডা পড়ে না, ওর যে দাদুর মানে ওখানে আরও কর্মচারী আছে তারা এসে বলে যে তোমরা এবার ঘরে চলে যাও, আর রাত্রিবেলার দিকে না বেরিও না। বলছে কেন রাত্রিবেলা, আজকে তো মনে হচ্ছে পূর্ণিমা, ওরা দেখেছিল পূর্ণিমা, তো বেরোতেই পারি বিকেলবেলার দিকে সন্ধেবেলার পরে। বলে না আমরা এখানে সন্ধে হয়ে যাওয়ার পর যতই আলো ফালো থাকুক, এখন তো একটু আলো এসছে, তো কিন্তু আমরা বেরোই না, খুব দরকার না পড়লে আমরা বেরোই না, তোমরা এসছো বাইরে থেকে, কি দরকার এর মধ্যে আসার। তো ঠিক আছে বলে রাতেও বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া হয়ে ওরা শুয়ে পড়েছে। এবার সেদিন যেখানে ওই ছেলেটা শুয়েছিল সেই ছেলেটা একাই শুয়েছিল, মানে বিকাশ একাই শুয়েছিল, কেন কি ওই যে ডেনিস ছিল ও কোনো কাজে হয়তো সেদিনকে মানে ওদেরই পাশে আরও কাকার বাড়ি আছে, সেখানে কোনো কাজে গেছিলো, ও আর যায়নি, অতটা জার্নি করে এসছে। তো বলছে কালকে যাবো, তো আজকে আমি এখানে শুয়ে পড়ি। তো বলে ঠিক আছে, তো ও শুয়ে পড়েছে, তো অনেক রাতই হয়েছে। তো ওর হঠাৎ মনে হচ্ছে না যে কী বলে কিছু একটা শীষের আওয়াজ হচ্ছে, বেশ অদ্ভুত রকমের শীষ, কিন্তু খুব তীক্ষ্ণ শীষটা ওর কানে এসে লাগছে। তখন ও প্রথমে তো অস্বস্তিতে উঠে বসেছে, বসার পর ও একটু কান পেতে, ও যে জানলার ধারে কান পেতে একটু শুনছে। তখন বলছে হ্যাঁ, তখন ও মনে হয় যে বাহ, আমাদের বললো কোথাও বেরোতে হবে না, আর নিজেদের দেখো লোকজন ঘুরে বেড়াচ্ছে। তারপর আবার ভাবলে হয়তো কোনো পাহারাদার ঘুরছে এরকম শীষ দিয়ে, কিন্তু শীষটা এতই তীক্ষ্ণ কিন্তু এতই মায়াময় যে ওর মনে হলো একটু বেরিয়ে দেখি ব্যাপারটা কি। তো ও যখন একটু বেরিয়ে তো ও তো অবাক, কোথায় আলো কি, সেদিনকে নাকি বলছে মানে কোনো ওদের প্রেডিকশান ছিল না, কিন্তু পুরো মেঘে ঢাকা জায়গাটা, প্রচুর জোরে হাওয়া দিচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে হাওয়ার মধ্যে থেকে ওই তীক্ষ্ণ যে শীষটা সেটা ওর কানে এসে বিঁধেছে। তো ওখানে অনেকক্ষণ বেশ হতভম্বের মতন, মানে দৃশ্যটা ওর কাছে খুব অদ্ভুত লেগেছে।
তো ও একটু ওখানেই দাঁড়িয়ে এরকমভাবে দেখছে। তো ওর হঠাৎ মাথায় কি হলো, ও আগে দেখেছিল যে ওদের যে ওই খামার বাড়িটা একটা অদ্ভুত ব্যাপার ছিল, যে বাইরে কিছু মানে গরু বাছুর ওরা দিনের বেলা ঘুরতো, মানে ওখানেই হয়তো শেল্টার নিত, আর রাত্রিবেলার দিকে ভেতর দিকে মানে ওই খামার বাড়িটা এতটাই বড় ছিল যে ভেতর দিকেও আবার শেল্টার ছিল, ওখানে ওই গরু বাছুরগুলোকে তুলে রাখা হতো রাত্রিবেলায়। তো শিপস আরও ছিল অনেক কিছু। তো ও এরকমভাবে দাঁড়িয়ে আছে, তো হঠাৎ মনে হলো যে ওই ওখানে না গরু বাছুরগুলো তখনও অনেক কাঁদছে। তখন ওর মনে হলো যে এত রাতে, এত দুর্যোগের রাত, তো ওই গরু বাছুরগুলো ওখানে আছে, দেখি না গিয়ে কিছু আমি যদি কিছু করতে পারি। তখন ও যায়, ওই বাইরে ছিল সেদিনকে গরু বাছুরগুলো, কোনো কারণে তোলেনি বা কী ব্যাপার ও জানে না। তো গিয়ে দেখে যে গরু বাছুরগুলো ওখানেই রয়েছে, আর ওকে দেখে না আরও জোরে 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 ওগুলো চেঁচাতে থাকে। তখন ও বলে কি, আমি কি একবার চেষ্টা করে দেখবো ওদের ভেতরে নিয়ে আসার জন্য, আমি তো কোনোদিন করিনি। তো কি মনে হতো ও 2-3টেকে এরকমভাবে মানে খুলে ওদের ইয়ে থেকে দড়ি টানতে টানতে, আর ওগুলোও বেশ ঘন্টা নাড়াতে নাড়াতে টং 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 করতে করতে ওর সাথে এসে ওই ভেতরের ঘরে ঢুকে যেত। মানে এটা বোঝা গেল যে ওদের যেহেতু রোজ ভেতরের ঘরে নিয়ে আসে, তো সেদিনকে আনেনি। তো ও যখন একবার চেষ্টা করেছে, তো ওরাও নিজের ইচ্ছেতেই আর কি ভেতরের ঘরে চলে এসছে, আর ওকে হয়তো থ্রেটনিং হিসেবেও দেখেনি। যাই হোক, তো এরকমভাবে 2-3বার করে এরকম 2-3টে, ও তো অতগুলোকে একসাথে মানে ঠেঙিয়ে নিয়ে আসতে পারে না, তো 2-3টে করে করে নিয়ে আসতে, আর বেশ ভালোই লাগছে। সেদিকে হু হু করে হাওয়া দিচ্ছে, ওটাও ওর কাছে একটা রোমাঞ্চকর ব্যাপার। ওর মাথায় আসেনি যে আমি একা অন্য লোকের বাড়িতে এসেছি, এগুলো আমি হাত দিচ্ছি কেন, কিছু ভাবেনি। ও ওগুলোকে নিয়ে নিয়ে আসছে। এবার যখন অর্ধেকের বেশি গরুকে নিয়ে এসে ও ভেতরে শেল্টার করছে না, তখন না ওর না একটা তীব্র পচা গন্ধ ওই বাইরের যে খামার ঘরটা ওখান থেকে আসতে শুরু করেছে। ও ভাবে কী রে ভাই, কি মরলো হঠাৎ করে, এখানে তো দেখতে পাচ্ছি না, কি ব্যাপার। যাই হোক, ও আবার 2-1টা করে নিয়ে এসে এবার লাস্টে যখন 2টো কি 3টে ছিল, যখন গেছে, তখন ও ভাবছে যে এত পচা দুর্গন্ধটা আসছে কোথা থেকে। তো মানে ভাবো একটা বাড়িতে গিয়ে ওর এতই সাহস। যাই হোক, ওখানে তো এরকম হেরিকেন টাইপের কিছু একটা ছিল, মানে চার্জেবল আর কি, মানে এরকম লাইট ফাইট মানে আগুন জ্বালানো কোনো চার্জেবল কিছু ছিল। তো ওইটাকেই নিয়ে এরকমভাবে হেরিকেন টাইপের করে দেখছে। তো তখন দেখছে একটা জায়গায় এরকম কোনো একটা গরুর মানে পচা গলা মাংস পড়ে রয়েছে, আর হাড্ডিগুলো আলাদা, মাংসগুলো যেটা খুবলে খাওয়া, এরকম দেখে ওর তো মানে পুরো গা গুলিয়ে উঠেছে। আর ওর অদ্ভুত ব্যাপার, ভাবছে যে এতক্ষণ মানে অর্ধেকটা হয়ে যাওয়ার পরে তো এই গন্ধটা পেলাম, মানে তো আগে পেলাম না কেন, কি জানি। তো যাই হোক, ও ওইগুলোকে ঢুকিয়ে ওখানে ঢুকে গেছে। তো আর একটা জিনিস বলা তোমাদের হয়নি, যে ওই বাড়িতে না একটা না দুটো কুকুর ছিল। এবার ও দুটো কুকুরের মধ্যে একটা কুকুর খুবই কিউট ছিল, মানে সেই ও যখন গেছে ওকে একদম মানে নিজের আপন করে নিয়েছে, খুব খেলাধুলা করতো। তখন ও যখন দেখছে যে ওই দুটো কুকুরও ঘুমোচ্ছে। তখন ও বলে, বাহ, ওরা তো দুজন ঘুমোচ্ছে, আর একটা কুকুর অত আসেনি কাছাকাছি, সবাই তো ফ্রেন্ডলি হয় না। তো তো আবার এরকমভাবে দাঁড়িয়ে আছে বাইরে। তখন ওর মনে হলো যে বাহ, ক্ষেতটাই কী বলে, একটুখানি করে চাঁদ আসছে, আর চারদিকে হু হু বাতাস বইছে, আর মেঘলা আকাশ, তার মধ্যে থেকে মাঝে মাঝে মানে ওই মেঘের ফাঁক দিয়ে যখন তীব্র চাঁদের আলোটা আসছে, মানে ক্ষেতটা এত সুন্দর দেখতে লাগছে। ও না ক্ষেতের দিকে একটু এগিয়ে যায়। যখন এগিয়ে যায়, ওর যেন এখন মনে হচ্ছে সেই যে তীব্র শীষের আওয়াজটা, যেটা এতক্ষণ কন্টিনিউ হচ্ছিল, তখন মাঝখানে তো ওই গরু নিয়ে আসা যাওয়াতে অত মাথায় দেয়নি, এখন যেন মনে হচ্ছে পুরো আরও কাছাকাছি এসে গেছে জিনিসটা। তখন ও ভাবছে কোথা থেকে আসছে। এরকমভাবে দেখতে দেখতে হঠাৎ করে ওই যে মেঘটা সরে যাওয়াতে চাঁদের আলোটা মানে চারদিকটা পুরো আলো করে দিয়েছে, রূপোলি আলো করে দিয়েছে। আর হঠাৎ করে সামনে দেখে মনে হচ্ছে একটা বিশাল বড় একটা কিছু কি বলবো, ছায়া ও দেখতে পাচ্ছে। ও ভাবছে এত বড় ছায়া, কিন্তু আমাদের যেহেতু বিজ্ঞান মনস্ক ও ভাবছে যে কোনো একটা জায়গা থেকে কোনো একটা ছায়া পড়ছে, অনেকটা সেই স্কেয়ারক্রো আমাদের এখানে আছে না, কাকতাড়ুয়া, ওরকম টাইপের একটা হ্যাট পরা খুব রোগা লিকলিকে একটা ছায়া, পেছনে একটা কিছু ব্যাগ ঝোলানো। তখন দেখছি এত বড় একটা ছায়া হয়েছে। ও ভাবছে কোনো একটা জায়গা থেকে চাঁদের আলো পড়েছে। তো
তাই ছায়াটা হয়তো ওরকম লম্বা আসছে। তো ও অতটা খেয়াল না করলে খুব মানে মনোযোগ দিয়ে দেখছে, মানে অতটা ভয় না পেয়েও মনোযোগ দিয়েছে কী জিনিসটা। হঠাৎ করে ওর মনে হলো সামনে একটা কী যেন রয়েছে, ওরকমই লিকে দুটো পা। ও যেই ওপরে তাকাচ্ছে দেখছে যে একটা বীভৎস মুখ, প্রায় কঙ্কালের মতনই, মানে মুখ থেকে গা হাত পা থেকে সব মাংসগুলো খুলে বেরিয়ে আসছে, চোখগুলো ভাটার মতন জ্বলছে, মাথায় একটা স্ট্রয়ের হ্যাট, পিঠে একটা ছেঁড়া ফোড়া পুটুলি, তার মধ্যে থেকে মানুষের হাড় বেরিয়ে আছে। সেইটা ওর সামনে এরকমভাবে তাকিয়ে মানে দাঁড়িয়ে আছে ওর দিকে এরকমভাবে। তাই ও তো বীভৎস ভয় পায়। অনেকটা কেমন বলো তো, কোনো একটা কাকতাড়ুয়া যদি জ্যান্ত হয়ে যায় তার মধ্যে মাংস ফাংস লেগে যায়, ওরকম টাইপের, বুঝলে তো। ছেঁড়া ফোড়া জামা কাপড় পরে আছে, ও তো দেখে বীভৎস ভয় পায়, মানে প্রায় চিৎকার করে দৌড়তে থাকে ওদের বাড়ির দিকে। কিন্তু যত বাড়ির দিকে দৌড়চ্ছে ওর মনে হচ্ছে ওই জিনিসটা লম্বা লম্বা পা করে করে ওর কে মানে ওর পেছনে পেছনে আসছে। আর কিছুটা দূরের পরে ও গিয়ে পুরো হয়ে যায় যে সামনে চলে আসে, মানে লোকটা ওকে ক্রস করে লোকমায়ার যে জিনিসটা ওইটার সামনে এসে ওর সামনে দাঁড়িয়ে যায়। আর তখন ওই ব্যাগ থেকে একটা হাড় বার করে, কোনো পশুরই বোনা যাচ্ছে করে হাড় বার করে ওকে ওর মাথায় এরকমভাবে মারতে আসে। যখনই ওরকম মারতে আসে তখন ওর বাড়ি যে দুটো কুকুর ছিল, ওই কিউট কুকুরটা তো ছোট্ট, ওটাও কাউ 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 করতে করতে আসে। আর ওই বড়ো যে কুকুরটা ছিল, যেটা অতটা মানে ফ্রেন্ড ছিল না, সেও কিন্তু চলে আসে। দুজনে মিলে দুদিকে ওকে রেখে আর ওই জিনিসটার প্রতি খুব ভাউ 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 করে চিৎকার করতে শুরু করে। যখন ওটা শুরু করে না, ওই লোক প্রথমে এরকম মারতে গিয়ে ওই কুকুরের ওরকম আওয়াজ দেখে ও থমকে যায়, তারপর নিমেষের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। ও তো ওখানে মানে কি করবে বুঝতে পারে না। আর যেরকম ভ্যানিশ হয়ে যায়, ওই যে কুকুরগুলো ওর জামা প্যান্ট ধরে না টানতে থাকে, যে মানে ঘরের ভেতরে যাও। তো ও তো ওই দেখে মানে পুরো মানে ভয়েতে ওখান থেকে দৌড়ে চলে আসে। এসে তো কোনো রকমে ওই কুচিমুচি হয়ে শুয়ে পড়ে। রাত্রিবেলা ও কাউকে ডাকার সাহসও পায় না। আর কুকুরগুলোও সেদিনকে সারা রাত ওর পাশেই, মানে বিছানার পাশেই শুয়ে থাকে। পরদিন সকালবেলা হয়ে গেছে, অনেকে উঠছে না দেখে অন্য মানে বাড়ির লোকেরা আসে, ওর ফ্রেন্ডটাও চলে এসেছিলো হয়তো রাত্রিবেলা, এসে ওকে ডাকে। তখন দেখে তো পুরো ওর ধুম জ্বর। এবার ওরা তো খুব ভয় পেয়ে যায়, বা মানে বেড়াতে এসে এরকম অতিথির অবস্থা দেখে। যাই হোক, ওকে সেবা শুশ্রূষা করে একটু যখন ঠিক হয় তখন ওকে জিজ্ঞেস করে, তখন ও পুরো ঘটনাটা বলে। তখন সবাই বলে এটা তো এলসিলবন, মানে এটা লিজেন্ডটা ঠিক। কেউ কেউ লোকেরা আমাদের গ্রামে বলে যে দেখেছে বা আওয়াজ পেয়েছে, শিশের আওয়াজ পেয়েছে, আমরা সেভাবে কোনোদিন পাইনি। তার মানে কালকে হয়তো আমাদের বাড়িতেই ও অ্যাটাক করতো, তোমাকে সামনে পেয়েছে, মানে ওই গরু ফরুগুলো নিয়ে যাচ্ছিল, কিন্তু তোমাকে সামনে পেয়েছে, তোমাকেই মেরে দিত। মানে তার মানে ওর তো ঠিক। তখন বলছে এলসিলবনটা কী জিনিস? তখন বলছে যে এই ঘটনাটা হলো, মানে আমাদের এখানে একটা আরবান লিজেন্ডস আছে, সেটা হলো যে অনেক অনেক দিন আগে তখন এই গ্রামে একটা পরিবার থাকতো, মা বাবা দাদু আর তাদের ছেলে। এবার ছেলেটা না খুব কি বলবো, খুব জিদ্দি টাইপের ছিল, যা বলবে তখনই তাকে সেটা দিতে হবে। আর যেহেতু ছেলেটা একটাই ছেলে ছিল ওই পরিবারের, ছোট ছেলে, তো সবাই ওকে খুব তোল্লাই দিত। তো ও যা বলতো তাই হবেই হবে। তো একদিন ও বায়না করে যে ও লাঞ্চে হরিণের মাংস খাবে। তো এবার হরিণের মাংস কোথায় পাবে? তখন ওর বাবা বলে ঠিক আছে। ওর বাবা একটা বন্দুক নিয়ে ওই হরিণ শিকার, তখন তো ওই দিকটা জঙ্গল ছিল, তো হরিণ শিকার করতে বেরিয়ে যায়। এবার অনেকক্ষণ হয়ে যায় কিন্তু আসে না। তখন ওর মাকে ও বলে যে আমি দেখতে যাব বাবা কোথায় আছে। তখন ওর মা বলে যে ঠিক আছে তুই তো যাবি, তো বন্দুকটা তো তোর বাবা নিয়ে গেছে, যদি কোনো জন্তু জানোয়ার তোকে অ্যাটাক করে, বলে ওর মা ওকে একটা যে কিচেন নাইফ হয় না বড়, সেটা দেয়, বলে যে তুই যা, আর এটা তোর প্রোটেকশানের জন্য, বাবাকে দেখতে পেলে দুজনে চলে আসিস। ও যায়। এবার গিয়ে অনেকক্ষণ পরে ওই ছেলেটা আসে, ওর বাবা তখনও আসে না। তো ওর মা বলে কি রে তোর বাবা এলো না? বলে না, বাবা বলেছে আর একটু দেরি হবে, আমাকে মাংস দিয়ে পাঠিয়ে দিয়েছে। বললো কোথায় মাংস? তো ওর পিঠের এরকম ঝোলা থেকে এরকম হাড্ডি গুড্ডি মাংস বেরোয়, ফরগানস বেরোয়। বলে তখন বলছে এটা কিসের মাংস? হরিণের মাংস তো লাগছে না। বলছে আমি জানি না, বাবা আমাকে দিয়েছে। ও বলছে যে এটাই আজকে আমাদের লাঞ্চে হবে, তোর মাকে গিয়ে বল সুন্দর করে মাংস রান্না। তো ওর মা না
রান্না করছে আর ওনার কিছু ডাউট হচ্ছে, মানে খুবই খারাপ একটা অনুভূতি হচ্ছে। তারপর উনি গিয়ে ওনার যে শ্বশুর মশাই, মানে ওই ছেলেটার যে দাদু ছিল, তাকে না ওনার যে ভেতরের কথাটা সেটা বলে। তো ওর দাদুও না এসে সব কিছু দেখে ঠেকে, ওনার ভগবান জানে সেদিনকে কি মাথায় খুব গরম হয়ে গেছিলো, ওই ছেলেটাকে না একটা দড়ি দিয়ে বাঁধে একটা গাছের মধ্যে। এবার বলে যে বল ওটা কিসের মাংস আর তোর বাবা কোথায়। এখন ও তো প্রথমে বলতে চায় না, একই জিনিস রিপিট করে। তখন ওর দাদুটা কি হয়ে যায়, একটা বেত নিয়ে প্রচুর মারে ছেলেটাকে, মেরে মেরে যখন একদম অবস্থা খারাপ, তখন বলে সত্যি করে বল, না হলে আমি এখনই তোকে মেরে ফেলবো। তখন ছেলেটা বলে যে না, আসলে আমি যখন গেছিলাম তখন গিয়ে দেখি বাবা তখনও কিছু মাংস ফাংস জোগাড় করতে পারেনি, হঠাৎ আমার মাথাটা গরম হয়ে যায়, তো আমি বাবাকেই মেরে দিই, আর মেরে টুকরো টুকরো করে কেটে ওই বোনসগুলো আলাদা করে, ওই মাংসগুলো আলাদা করে আমি এখানে নিয়ে এসেছি মাকে রান্না করার জন্য। তো ওর দাদু তো প্রচণ্ড রেগে যায়। তখন উনি কী করে, যে ঘরের ভেতর থেকে লঙ্কা ফঙ্কা এনে, লঙ্কার গুঁড়ো ফুড়ো এনে ওর গায়ে ঢেলে দেয়, মদ ফদ ঢেলে দেয়, ঢেলে দিয়ে ওই যে বোনস যেগুলো এনেছিল পুরোটা তো রান্না বসায়নি ওর মা, তো সেগুলোকেই আবার একটা পুটলির মধ্যে আবার ঢুকিয়ে ওকে গায়ের মধ্যে, মানে পিঠের মধ্যে দিয়ে দেয়, বলে যা এটাকে নিয়ে তুই যা, যেখানে যাবি জাহান্নামে যাবি, তোকে ভগবানই দেখে নেবে, এখান থেকে আমার দু চোখ থেকে সামনে দিয়ে চলে যা, নাহলে তোকে মেরে ফেলবো। তো ওই ছেলেটা নাকি ওরকম অবস্থাতেই সেই চারদিকে মানে বেতের মার খেয়েছে, তো ওর রক্ত বেরোচ্ছে, মাংস ফাংস কিছু খুলে এসছে, এরকমই দুর্দশা অবস্থাতে ওই ইয়েটাকে নাকি, ওই ওর বাবার মাংসগুলোকে ওই পিঠের থলিতে নিয়ে এগিয়ে যায়, আর গিয়ে কোথাও একটা হাওয়া হয়ে যায়। ওকে আর পরে কোনো দিনই ওখানকার লোকেরা খুঁজে পায়নি, কিন্তু কথিত আছে ওখানকার গ্রামের লোকেরা বলে ও নাকি মারা গেছে গিয়ে, ও একটা অভিশপ্ত আত্মায় পরিণত হয়েছে, আর ও নাকি পুরো গাছের ওপর বসে থাকে শিকারের অপেক্ষায়। যখনই এরকম রাত্রিবেলা প্রতিটা ঘরে নাকি ঘুরে ঘুরে বেড়ায়, যখনই এরকম কিছু সুযোগ পায় তখন ওই হাড্ডি দিয়ে ওই সামনের যে লোকটাকে পাবে বা গরু বাছুর যাই পাবে, তাই জন্যই ওরা গরু বাছুরগুলোকে রাত্রিবেলা ভেতরে ঢুকিয়ে দিত। সেদিনকে কোনো কারণে ওরা ঢোকায়নি, যাই হোক ওই মেরে মাথা দিয়ে মেরে মেরে মাথা ফাটিয়ে মেরে ফেলে, তারপরে ওকে ওই জিনিস মানে ওই সব মাংস ফাংস আলাদা করে খায়। তো সেদিনকে হয়তো ওদের বাড়ি টার্গেট করেছিল, তো যাই হোক বেঁচে যায়। এটা শুনে মানে ও তো হয়তো ও পরে বলছে যে ফ্রেন্ডকে, যেই ফ্রেন্ডের থেকে এই গল্পটা পাওয়া গেছে, যে আমি হয়তো অন্য সময় শুনলে এটাকে গল্প হিসেবেই ভাবতাম, কিন্তু যেহেতু আমি নিজের চোখে ওই বড় অব্যয়টা দেখেছিলাম, আর এটা বলে তাহলে কুকুরের থেকে কেন ভয় পেয়েছিল, কেন কি ওই যখন ওর দাদু ওরকম মেরে ওকে তাড়িয়ে দিচ্ছিল না, তো ওদের বাড়ির যে কুকুরটা সেটাও মনে হয় বুঝতে পেরেছিল যে ও মানে ওর ভালো নয়, ওর বাবাকে মেরেছে, তো ওরাও ওকে কি অনেক দূর অবধি ওকে কুকুরে ধাওয়া করে ওকে অনেক কামড় আঁচড় দিয়ে অনেক ব্যথা দিয়েছিল। তারপর থেকে ও কুকুরটাকে ভয় পায়, মানে কোনো কুকুর সামনে এলে ও আর থাকতে পারে না, মানে ওখান থেকে পালিয়ে যায়। তো ও তো মানে ওর তো অবস্থা পুরো খারাপ। তারপর কিছুদিন ওখানে আরও থাকে, আর একটু সুস্থ হওয়ার পরে তারপর আবার ফিরে আসে আর অ্যাজ ইউজুয়াল দিন যাপন করতে থাকে। তো এটাই হলো আজকে আমার গল্প, সাউথ আমেরিকা চিলি প্রদেশ থেকে এল সিলবনের গল্প। তো কেমন লাগলো এই সত্যি ঘটনাটা আমাকে নিশ্চয়ই বলো, কমেন্ট করো। এই গল্পগুলো ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করো। আবার খুব জলদি ফিরে আসছি আর একটা ফ্রাইটিং ফেভারাইটের এপিসোড নিয়ে, আর সাথে আমি টম সয়ারের যে গল্পটা দিচ্ছিলাম সেটাও এখনও বাকি আছে, তো সেটাও আমি জলদি নিয়ে আসছি। তো আজকের মতো টাটা।